17 বছর পর দেশে ফিরলেন এবং আমরা দেখলাম 2 সপ্তাহের মধ্যে মাকে হারালেন। একটা বড় শূন্যতা তৈরি হলো, দেশ অভিভাবক হারালো। আমরা দেখলাম নজিরবিহীন মানুষের সমাবেশ হলো বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানানো। সেদিনই বোঝা গিয়েছিল যে আসলে বাংলাদেশের মানুষ ভীষণ রকমের আবেগপ্রবণ, সেই আবেগ দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বেগম খালেদা জিয়াকে। কি হবে আসলে এই পথটা, এবং আজকে তার উত্তর মিলল। তারেক রহমান তিনি আসলে চতুর্থ চেয়ারম্যান হিসেবে বিএনপির হাল ধরলেন। সামনে নির্বাচন, দলের অনেক বড় দায়িত্ব। কি বলবেন আসলে? ধন্যবাদ আপনাকে এবং ৭১ টিভির দর্শক যারা দেখছেন। প্রথমত আমি জনাব তারেক রহমানকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি বিএনপির মানে অ্যাক্টিং চেয়ারপারসন থেকে প্রকৃত বা চেয়ারম্যান বা চেয়ারপারসন হওয়ার জন্য, এবং সেই সাথে বিএনপির যারা মানে অসংখ্য নেতাকর্মী যারা দীর্ঘদিন এই প্রতীক্ষায় ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হবেন, এটা একটা মানে মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে বা বিএনপির কর্মীদের কাছে প্রত্যাশিতই ছিল। 1965 সালের 20 নভেম্বর তার জন্ম। সেই হিসাবে তিনি 60 বছর প্রায় 1.5 মাস বয়সে তিনি বিএনপির মানে চেয়ারম্যান হলেন। এর বাইরে তিনি 2001 সালের নির্বাচনে তিনি বিএনপির রাজনীতিতে মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং আপনার মনে থাকবে সে সময় সাবাস বাংলাদেশ নামক একটা অনুষ্ঠান তিনি করেছেন, তার নেতৃত্বে হয়েছিল, যেটা নির্বাচনে ব্যাপকভাবে ভূমিকা রেখেছিলেন। তারপরেই মূলত তিনি বিএনপির রাজনীতিতে আসেন এবং সেই সময়ে তিনি 2002 সালে বিএনপির সিনিয়র মানে যুগ্ম মহাসচিব হন এবং তার নেতৃত্বে হাওয়া ভবনে বিএনপির একটি রাজনৈতিক কার্যালয় গড়ে ওঠে। আমার নিজের সুযোগ হয়েছে সেই রাজনৈতিক কার্যালয়ে যাওয়ার এবং দেখার। আমি দেখেছি বাংলাদেশের মানে রাজনীতিটাকে প্রথম ডিজিটাল করার এই প্রক্রিয়াটা উনি শুরু করেছিলেন এবং প্রকৃত রাজনীতি একটা রাজনৈতিক দলের একটা গবেষণা সেন্টার যে কিভাবে হয় আমি সেটা হাওয়া ভবনে দেখেছি। যদিও দুর্ভাগ্যজনক খুব পরিকল্পিতভাবে এই হাওয়া ভবনকে একটা ভিন্নভাবে আমাদের তৎকালীন মিডিয়া এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের একটা জায়গা থেকে চিত্রিত করা হয়েছে, কিন্তু আমি নিজে ঘুরে দেখেছি সেখানে সেরকম কোনো কিছুই ছিল না। প্রকৃতপক্ষে একটি গবেষণামূলক একটা অফিস ছিল সেটা। এরপরে পরবর্তীকালে তিনি 2007 সালে মানে দলের ভাইস চেয়ারম্যান হন এবং 2018 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে কারাগারে যান, তারপরে তিনি ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারপারসন হন এবং এই যে আজকে দিনে 2026 সালের 9 তারিখে তিনি চেয়ারম্যান হলেন। দেখেন, প্রথমত হলো যে মানে বেগম খালেদা জিয়া মানে ইয়েতে যাওয়ার পরে, জেলখানায় যাওয়ার পর থেকে বেসিক্যালি এই দলটাকে নেতৃত্ব তারেক রহমানই দিচ্ছিলেন এবং প্রবাসে বসে একটা মানুষ শেখ হাসিনার মানে তার ফ্যাসিবাদ কায়েমে তার অসংখ্য সফলতা আছে, কিন্তু শেখ হাসিনার সবচেয়ে বড় ব্যর্থতা তিনি বিএনপিকে ভাঙতে পারেন নাই। এই যে তিনি বিএনপিকে ভাঙতে পারেন নাই, এটার একমাত্র কারণ তারেক রহমানের নেতৃত্বের দক্ষতা এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে তার নিরঙ্কুশ জনপ্রিয়তা। এটাই কিন্তু আমি শুধু আপনার কাছে ঠিক এই সামনের নির্বাচনের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট বিবেচনা একটু জানতে চাই। তারেক রহমানের এই মুহূর্তে পুরোপুরি চেয়ারম্যানের দায়িত্বটা কি ধরনের প্রভাব ফেলতে পারে আসলে নেতাকর্মীদের? আমি একটু আসি। দেখেন, তারেক রহমান এটা থেকে বোঝা যাবে। এবং এর পরে যখন তারেক রহমান দেশে আসলেন, দেখেন তিনি তার বক্তব্য একটা সময় নিষিদ্ধ ছিল, কিন্তু তার পরবর্তীকালে তিনি যখন টেলিকনফারেন্স মানে আগস্টের পর থেকে শুরু করলেন, তার বক্তব্য ছিল অসম্ভব পরিশীলিত বক্তব্য। কোনো একটা বক্তব্য থেকে একটা লাইন তার প্রতিপক্ষ কখনো বের করতে পারে নাই যেটাকে টুইস্ট করা যায়। এবং তিনি যখন দেশের মাটিতে পা রাখলেন, তিনি তার জুতো খুলে তিনি মাটিতে এবং মাটি তুলে নিলেন। এবং এই যে দেশের প্রতি তার যে ভালোবাসা এবং তার রাজনীতির প্রধান বিষয়টা কি, সবার আগে বাংলাদেশ, যেটা তার বাবা বলেছিলেন যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, তার মা বলেছিলেন বাংলাদেশই আমার শেষ ঠিকানা, সেটা একই কথা তিনি তার ভাষায় বললেন, প্রথম বাংলাদেশ সবার আগে বাংলাদেশ। এই যে সবার আগে বাংলাদেশ, এর মধ্যেই কিন্তু তার রাজনৈতিক দর্শন এবং বিএনপির রাজনীতিটা খুঁজে পাওয়া যায়। আপনি যে প্রশ্নটা করলেন যে এটার প্রভাবটা কি পড়তে পারে, দেখেন, যে কোনোভাবেই হোক, যেহেতু অ্যাক্টিং একজন চেয়ারম্যান ছিলেন বেগম খালেদা জিয়া, এখন পুরো বিএনপিটা তার নিয়ন্ত্রণে, তার কথা এবং তার মানে নেতাকর্মীদের মধ্যে তার মানে
প্রতিদ্বন্দ্বিতা বা তার কাছ মানে এ নিয়ে কোনো সংশয় নাই তাকে নিয়ে, যার ফলে বিএনপি একটা ইউনাইটেড পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হবে। এবং আপনি জানেন যে বিএনপি 6টা রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছিল এবং এখানে আওয়ামী লীগ ছিল, এখানে ন্যাপ ছিল, এখানে বামপন্থী ছিল, এখানে মুসলিম লীগ ছিল, নানা রাজনৈতিক দল ছিল। এই দলের নেতারা যখন যে দায়িত্ব পেয়েছে সে তার পুরনো রাজনীতির দিকে টানার চেষ্টা করেছে। এখন তারেক রহমান যখন এই দলের নেতৃত্বের হালটা ধরেছেন এবং তিনিই প্রধান হয়েছেন, এখন এই দলটা প্রকৃত বিএনপির রাজনীতিতে ফিরে আসবে এবং প্রকৃত বিএনপির রাজনীতির জায়গায় দাঁড়াতে পারবে। এই জায়গাতে কেউ টেনে এটাকে ডানে, কেউ টেনে এটাকে বামে। বিএনপি যেটা বলে যে বামের ডানে, ডানের বামে, মানে উদার গণতান্ত্রিক রাজনীতি বা ধর্মীয় জাতীয়তাবাদ যেটাকে বলে, সেই জায়গাটাতে এই দলটা প্রতিষ্ঠিত হবে এবং এই রাজনীতিটা আবার বাংলাদেশের মানুষের সবচেয়ে পছন্দ। বাংলাদেশের মানুষ যেমন খুব বাম পছন্দ করে না, আবার ধর্মীয় উগ্রবাদও পছন্দ করে না। বাংলাদেশের মানুষের যে উদার রাজনীতিটা পছন্দ করে, যেটা জিয়াউর রহমান শুরু করেছিলেন, সেই জায়গাটাতে যদি তারেক রহমান নিজেকে দাঁড় করাতে পারেন, তাহলে কিন্তু সেটার একটা মানে সুফল বিএনপি আগামী নির্বাচনে ভোগ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ডক্টর এস.এম. আমানুল্লাহ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, একেবারে শুরু থেকে আপনি আমাদের সঙ্গে আছেন। একটা বিষয় নিয়ে তো আলাপ করব আমরা, যেখানে নিবন্ধন সনদবিহীন শিক্ষক নিয়োগ দেদারসে হচ্ছে এবং শিক্ষা মন্ত্রণালয় সেখানে নির্বিকার রয়েছে, কি ইম্প্যাক্ট পড়তে পারে সেটা নিয়ে একটু পরে আসব। তার আগে আপনার কাছে, আপনি আপনার শিক্ষাগত যে অভিজ্ঞতা এবং একই সঙ্গে দেশের যে বাস্তবতা, দুটো একত্রে একটু বলবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের দায়িত্বে এখন তারেক রহমান, এবং এমন একটা সময় তিনি দায়িত্ব নিলেন যখন দুটো বড় জিনিস সামনে, প্রথমত একটা ঐতিহাসিক নির্বাচন এবং দ্বিতীয় বিষয় হচ্ছে দলীয় শৃঙ্খলা ঠিকঠাকভাবে যেন থাকে। দুটো জিনিস একসাথেই তারেক রহমানকে সামলাতে হবে। কি ধরনের চ্যালেঞ্জ আসলে আপনি দেখছেন? তো আপনার অনেক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। চ্যালেঞ্জ তো আপনার অনেক আছে। আপনার একটা চ্যালেঞ্জ হলো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কোন রকম থাকে, আমাদের সহিংস হয়ে ওঠার সম্ভাবনা আছে। কারণ এখানে জনাব তারেক রহমান বাংলাদেশে আসার সাথে সাথেই আপনার আমাদের এখানে যে একটা অস্থিতিশীল অবস্থা ছিল রাজনীতিতে, যে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি ছিল, সেটা অনেকটাই দূর হয়েছে। আমরা তো খুব চিন্তার ভিতরে পড়ে গিয়েছিলাম যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সভরেন্টি নিয়ে। কিন্তু এই পরিবারটা আপনারা লক্ষ্য করে দেখেন, মুক্তিযুদ্ধের সময় তার বাবা ধূমকেতুর মতো উদয় হয়েছিলেন। 90-এর গণ অভ্যুত্থানে আন্দোলনে বেগম খালেদা জিয়ার যে অবদান এবং গত 16-17 বছরে গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে তার যে অবদান, এবং জনাব তারেক রহমান নির্বাসিত জীবন থেকে দেশে আসার পরে আপনার যে পরিমাণ আপনার একটা অনিশ্চয়তার অবস্থা ছিল, সেই অনিশ্চয়তার অবস্থা কিছুটা কেটে গিয়েছে, পলিটিক্যাল ইনস্টেবিলিটিটা কিছুটা কেটেছে। কিন্তু একই সঙ্গে এটা মনে রাখতে হবে, যারা সমাজে সবসময় যে ভালো মানুষরাই বসবাস করে তা তো না। সমাজের ভিতরে সমাজ তো একটা কমপ্লেক্স ডিসকোর্স। এখানে বিভিন্ন ধরনের অপশক্তিরাও কাজ করে, এখানে বিভিন্ন ধরনের ডিপ স্টেট কাজ করে, এবং কারো কারো অনেকটাই অখুশি হয়েছেন। তারা অনেকেই মনে করেছিলেন যে নির্বাচন হলে পরে সবাই, স্বাভাবিক ব্যাপার, প্রত্যেকটা রাজনৈতিক দলই মনে করতে পারে আমি ক্ষমতায় যাব, কিন্তু অনেকেরই আশা ভঙ্গ হয়েছে বলে মনে হচ্ছে। তো সব মিলিয়ে তারপর যারা জেল থেকে পালিয়েছিল 24-এর গণ অভ্যুত্থানের সময়, প্রচুর পরিমাণে আর্মস বের হয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু এখনো খুব ভালোভাবে উদ্ধার হয় নাই। এবং একটা বিশাল গ্রুপ এখানে কিন্তু কাজ করে অ্যান্টি স্টেট অ্যাক্টিভিটিজের সাথে জড়িত। এই সমস্তগুলোকে একত্রে করে আপনার একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া, এখন পর্যন্ত ইসি যে কাজগুলো করছেন তাতে তাদেরকে আমরা ধন্যবাদ দিতে পারি। তারা কাজগুলো ভালোই করছেন, কিন্তু আরো শক্ত হতে হবে এবং আপনাকে ভিজিবল হতে হবে। এখন তো অস্ত্র উদ্ধারের যে প্রক্রিয়া চলছে, সেটাকে আরো প্রচুর পরিমাণে আপনার বাড়াতে হবে। এই সব জিনিসগুলো যদি আপনার শক্তভাবে ডিল করা যায়, তাহলে হয়তো একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি। তবে
যেহেতু একটা নির্বাচনের জন্য একটা জাতি 15-16 বছর ধরে অপেক্ষা করছে, আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশীয় সুশীল সমাজ সবাই অপেক্ষা করছে, জি, এরকম একটা সময়ে আপনার একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ওই যে হবে, অনেকেই ধারণা করছেন যে বিভিন্ন রাজনৈতিক দলগুলা একত্রিত হয়ে তারা নিজেরা নিজেরা নির্বাচন করতে চাচ্ছে কিনা। আমরা সেটা মনে করছি না। এই আমি ডামির বুঝতে নির্বাচন এটা পারছি, মনে একদম হচ্ছে একদম না। স্পষ্ট করে বলেছেন। আমি ব্যারিস্টার ডক্টর নজিব মোহাম্মদ আপনার কাছে একটু দুঃখ প্রকাশ করছি, কারণ শুরু থেকে আপনি আছেন এবং আপনার কাছে আরও কিছু বিষয় নিয়ে হাজির হব, এই কারণে আসলে সেই তথ্যগুলো সংগ্রহ করছি। নিশ্চয়ই আপনি আছেন আমাদের সঙ্গে, এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন কেন্দ্রীয় বিএনপি তথ্য বিষয় সম্পাদক আজিজুল বারী হেলাল। আজিজুল বারী হেলাল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং মেহেদী হাসান পলাশ, আপনি যদি আজিজুল বারী হেলালকে কিছু জানতে চান। জনাব হেলাল ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হেলাল ভাই, এই যে এবারে যে তারেক রহমান যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এখন উনি পূর্ণ চেয়ারম্যান হলেন, জি, আপনি দলের একজন নেতা, আপনার ভিতরে কি পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন, কি পার্থক্য ফিল করছেন ব্যক্তি আপনি? আমি দেখছি এইভাবে যে আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তারেক রহমান, এখন উনি পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন স্ট্যান্ডিং কমিটির আপনার গঠনতন্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং গঠনতন্ত্র অনুযায়ী। এবং আগে ওনাকে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলতাম, এখন আমরা তাকে চেয়ারম্যানই বলবো। এবং চেয়ারম্যান হওয়ার ফলে যে উনি বাড়তি সুযোগ সুবিধা নিয়ে কাজ করবে এমন কিছু না, কারণ কি দীর্ঘদিন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ ছিলেন, এই অবস্থায়ও তিনি দল চালিয়েছেন, আপনার দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, 24-এর গণ অভ্যুত্থানের অগ্রগামী ভূমিকা পালন করেছেন। এখন তিনি পূর্ণাঙ্গ চেয়ারম্যান হওয়ার ফলে এখন আমাদের দলের সামনে যে নির্বাচন, এই নির্বাচনটাকে তাকে মোকাবেলা করতে হবে। দলের সমস্ত মানুষ যদিও আমরা ঐক্যবদ্ধ, এবং নির্বাচনকে একটা আনসার্টেন করার যে পরিবেশ চলছে, ঢাকা শহরকে যে আতঙ্কগ্রস্ত করার পরিবেশ চলছে, এইগুলো তো উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকলেও এইগুলো মোকাবেলা করতেন বা করতেন, অর্থাৎ চেয়ারম্যান হওয়ার পরে এটা আর কি মানে বেশি ভালো হচ্ছে বা বেশি মানে আর কি ধরনের প্রভাব পড়ছে? পরিবেশ পরিবর্তন হবে তা কিছু না, উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হলেন, হ্যাঁ, এই ভারপ্রাপ্ত জায়গা চেয়ারম্যান হলেন, এটাই পার্থক্য। আচ্ছা, আজিজুল বারী হেলাল, একটা বিষয় একটু বলবেন জি জনাব আজিজুল বারী হেলাল, একটা বিষয় একটু বলবেন। মানে আমরা দেখতে পাচ্ছি একটা ঐতিহাসিক নির্বাচনের কথা যখন বারবার বলা হচ্ছে, এবং বিএনপি যেটা একটা দীর্ঘ সময় নানামুখী আন্দোলনের মধ্য দিয়ে গিয়েছে শুধুমাত্র একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, এবং সেই নির্বাচনের সমস্ত প্রস্তুতি এখন কমিশন নিয়ে রেখেছে। এর মাঝখানে নতুন একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি বারবার করে বলছে যেই প্রার্থীকে আমরা মনোনয়ন দিয়েছি আপনারা সবাই তাদের পক্ষে হয়ে কাজ করুন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্বতন্ত্র হিসেবে অনেকে দাঁড়াচ্ছেন। ইতিমধ্যেই 9 জনের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হয়েছে, কিন্তু থামছে না এটা। চেয়ারম্যান তারেক রহমানের জন্য এটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে আসলে, দলীয় শৃঙ্খলা রক্ষা, স্বতন্ত্র প্রার্থীদেরকে আসলে সেভাবে বোঝানো, কি বলবেন? দেখেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কিন্তু এখনো যায়নি, আমাদেরকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ বিএনপি 300 আসনে প্রায় 900 প্রার্থী, 1000-এর মতো প্রার্থী যোগ্যতম প্রার্থী, তাদের মধ্যে থেকে একজনকে বেছে বের করা খুবই কঠিন ব্যাপার। তারপরে আবার আমাদের সাথে শরিক দলগুলো যোগ হয়েছে। সুতরাং এখানে কেউ কেউ আপনার নিজের জনপ্রিয় নেতা বিধায় তারা সেখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, পার্টি অনেকের উপর ব্যবস্থা নিয়েছেন, এবং অনেকে এখনো আপনার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে আছেন, তাদের উপর ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু আমরা শেষ দেখব যে চূড়ান্ত যে মনোনয়ন প্রত্যাহার যেদিন হবে সেই পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। তবে আমার দৃঢ় বিশ্বাস যে বিএনপি শেষ পর্যন্ত আমাদের শরিক দলগুলোর সাথে মিলে আমাদের ঐক্যবদ্ধ একটি প্যানেল হবে। আর তারপরও যদি কেউ কেউ আপনার দলের এই সিদ্ধান্তের বাইরে যায়, যেতেই পারে, এটা আপনার একটা গণমানুষের দল, এবং সবার স্বাতন্ত্র একটা পরিচয়, স্বাতন্ত্র একটা চিন্তা ভাবনা আছে, তাদেরকে উপর আমরা দলীয় ব্যবস্থা দিব। হেলাল ভাই, আমি যদি এভাবে আপনাকে বলি, দলীয় ব্যবস্থা তো একটা কঠোরতার একটা ব্যাপার, কিন্তু এই লোকগুলো আপনি আমার থেকে হয়তো আরো ভালো জানবেন যে বিএনপির 300 আসনে প্রত্যেকটা আসনে অন্তত 5 থেকে 6 জন করে লোক আছে যারা সমকক্ষ
এবং নির্বাচিত হয়ে আসার মতো। এবং এই লোকগুলো প্রত্যেকেই কিন্তু 17 বছর তারা লড়াই সংগ্রাম করেছে, তারা জেল জুলুম হামলা মামলার শিকার হয়েছে, তারা মানে যথেষ্ট ত্যাগ স্বীকার করেছে, তারা কষ্ট স্বীকার করেছে এবং প্রলোভনের মুখেও তারা কিন্তু দল ত্যাগ করেনি। আজকে যখন তারা এই জায়গায় দাঁড়াচ্ছে, তাদেরকে আমরা যেভাবে অতীতের নির্বাচনগুলো দেখেছি, যে নির্বাচনের সময় যারা নমিনেশন নিত সবাইকে মনোনয়ন বোর্ডে তাদেরকে ডাকা হতো এবং দলের চেয়ারম্যান সহ স্থায়ী কমিটির সদস্যরা সবাইকে বোঝাতো, বুঝিয়ে বলতো, তারপরে কাউকে হয়তো বলতো যে ঠিক আছে আপনাকে আমরা পরবর্তীতে উপজেলা চেয়ারম্যানের জন্য দেখছি, কাউকে হয়তো মেয়রের জন্য দেখছি, কাউকে সংরক্ষিত আসনের জন্য, কাউকে আপার হাউজের জন্য, কাউকে মহিলা আসনের জন্য, এইভাবে বুঝিয়ে তাদেরকে মানে নিরস্ত্র করা হতো। আবার অনেককে সিনিয়র নেতারা ধরেন ম্যাডাম যখন ছিলেন, ম্যাডাম কাছে ডেকে যদি একটু গায়ে হাত দিয়ে কথা বলতেন, আজকে যেই নেতার কথাই মানে 17 বছর তারা এই দলের সাথে ছিল, আজকে যদি তারা দলের তার সামনে এসে তার কষ্টটাও বলতে পারতো, ধরেন আবেগে কান্নাও করতে পারতো, কেঁদেও তো হালকা হয়ে তারা কিন্তু সরে যেতে পারতো। এই সুযোগটা না দিয়ে আপনারা এই যে আগেই সবাইকে চিঠি দিয়ে দিলেন, কেন এই 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 সুযোগটা নিলেন না কেন? তারা তো অনেক, তাদেরও তো অনেক কষ্ট আছে, তাদেরও তো অনেক ত্যাগ আছে। জি আজিজ ভাই হেলাল। দেখুন আমাদের এই যে যারা যারা নমিনেশন পেয়েছে এবং যারা যারা নমিনেশন চেয়েছিল তাদের সাথে কিন্তু আমাদের কয়েকবার বৈঠক হয়েছে, চেয়ারম্যানের সাথে জুম মিটিং হয়েছে, আমাদের প্রত্যেকটা বিভাগওয়ারি আপনার ক্যান্ডিডেটের সাথে কথা বলা হয়েছে এবং তাকে ইনফরমেশন দেওয়া হয়েছে যে যাকে প্রার্থী দেওয়া হবে আপনারা সবাই মেনে নেবেন। এখন বলছেন যে তাকে বোঝানোর যে বিষয়টা সেটা কিন্তু আমরা করেছি, এটা হয়তো আপনারা দেখেননি, সেটা তো জুমে, কিন্তু সামনে কথা বলা, তারেক রহমানের সামনে কথা বলা। আসলেন উনি যখন আসলেন তখনও কিন্তু কথাবার্তা হয়েছে, অনেকের সাথেই কথাবার্তা হয়েছে এবং অনেককেও পুরস্কৃত করা হয়েছে। এবং আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনার রাজনীতি এবং আন্দোলন সংগ্রাম যে দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়, নির্বাচনকে কিন্তু সেই দৃষ্টিভঙ্গিতে দেখা হয় না। কারণ রাজনীতির সাথে আন্দোলন জড়িত, আন্দোলনে আমাদের আপনার শরিক অনেকগুলো দল রয়েছে। আবার আপনার আন্দোলনে একজন সংগ্রামী নেতা তার পপুলারিটি, এই নির্বাচনটা কিন্তু পপুলারিটি একটা ইম্পর্টেন্ট। নির্বাচনে কিন্তু আপনার জোটের প্রার্থী তার সেটাও একটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ নির্বাচনের যে রাজনীতি সেটা সাধারণ রাজনীতি বা আন্দোলন সংগ্রামের সাথে একটু ডিফারেন্ট হবে। বুঝতে পারছি। তার মানে আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন আজিজ ভাই হেলাল, যে প্রার্থিতা প্রত্যাহারের সময় তো এখনো শেষ হয়ে যায়নি, তার মানে হাতে কিছুদিন সময় আছে। বিএনপি বড় রাজনৈতিক দল এবং বড় বড় নেতা এখানে আছেন, অভিজ্ঞ নেতারা আছেন, নিশ্চয়ই তাদের দিক থেকে কোনো না কোনো কর্মকাণ্ড থাকবে যাতে করে দলীয় শৃঙ্খলাটা থাকে। সেগুলো নিয়ে ধাপে ধাপে হয়তো আলোচনারও সুযোগ হবে। আমি দুঃখ প্রকাশ করছি ব্যারিস্টার ডক্টর নাজিব মোমেন, আপনার কাছে একটা দীর্ঘ সময় আপনি আসলে অপেক্ষায় ছিলেন, একটু বলবেন আসলে পাবনার সবচেয়ে বড় খবর হচ্ছে পাবনা 1 এবং 2 দুটো আসনের নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে। আপাতত শব্দটা প্রয়োগ করা হচ্ছে কারণ চূড়ান্ত অর্থে এটা মানে স্থগিত করা হয়নি, এখনো একটা রায়ের পর হয়তো এটা আবারও চালু হতে পারে। কিন্তু যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, নির্বাচনের ঠিক মাসখানেক আগে এরকম একটা গুরুত্বপূর্ণ আসনে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া, এর মধ্যে পাবনা 1-এ আপনি জামাত ইসলামের মনোনীত একজন প্রার্থী, সার্বিকভাবে আপনার পর্যবেক্ষণটা একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটু মিস ইনফরমেশন হয়ে গিয়েছে। নির্বাচন কিন্তু স্থগিত করা হয়নি আপাতত। নির্বাচন কমিশন যে এই সার্কুলারটা পরে আপনার কয়টার দিকে পাঠালো, এরা দুপুরের দিকে পাঠালো, 12:50 যেটা পাঠালো, সেখানে তারা বলছে প্রথমটা আমাদের হাতে আসছিল সকাল 10:40 বোধহয়। জি না, 10:40 যেটা বলেছে সেটা তারা পরে ব্যাখ্যা দিয়েছে। আচ্ছা, জি 12:50 তারা যেটা বলেছে, সব মিডিয়াকে পাঠিয়েছে, আপনাদেরও পাওয়ার কথা। জি, এটার ক্রমিক নাম্বার 119। জি, এবং এটা বাংলাদেশ নির্বাচন কমিশন, তানভীর আতিক /আলী শফিক 2024 12:50। মূল বার্তা সেখানে বলছে পাবনা 1 এবং পাবনা 2 আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই মর্মে ইসিকে উদ্ধৃত করে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। এই বিষয়ে প্রচারিত সংবাদটি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো বাংলাদেশ নির্বাচন কমিশন। আসলে বিষয়টা যেটা হয়েছে, নির্বাচন কমিশন পাবনা 1 এবং পাবনা 2 এর সীমানা নির্ধারণ করে যে গেজেটে প্রকাশ করেছিল, সেটাকে চ্যালেঞ্জ করে একটি রিট হয়েছিল। সেই রিটের পরিপ্রেক্ষিতে
হাইকোর্ট যেটা আদেশ দিল যে নির্বাচন কমিশন যে ডিলিমিটেশনটা করেছিলেন সেটা জি ঠিক না, তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্যাজেট ঠিক করতে বলা হয়েছিল, গ্যাজেট জি চেঞ্জ করতে বলা হয়েছিল। একদম সেটার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গ্যাজেটটা চেঞ্জ করেন। পরবর্তীতে যখন অ্যাপিলেট ডিভিশন আপনার নির্বাচন কমিশন যে চেঞ্জ করলেন হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে, ওই গ্যাজেটটাকে স্টে করে তারা একটা স্টে অর্ডার দিয়েছে। এটার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন, আমি যতটুকু জানি, আমি তো আমার নির্বাচনী এলাকায় ব্যস্ত, জি নির্বাচন কমিশন ওই রায়টা পাওয়ার অপেক্ষা করছে। রায় আচ্ছা বলতে আদেশটা পাওয়ার অপেক্ষা করছে অ্যাপিলেট ডিভিশনের। অ্যাপিলেট ডিভিশনের আদেশটা পেলে সেই আলোকে তারা হয়তো ব্যবস্থা নিবে। এক্ষেত্রে আবার আপনার ধরেন পূর্ণাঙ্গ রায় যখন হাইকোর্ট থেকে প্রকাশিত হবে, এটার আলোকে সিপি ফাইল হবে। সিপি ফাইল হলে এটা লিভ টু অ্যাপিল শুনানি হবে অ্যাপিলেট ডিভিশনে, পরবর্তীতে পূর্ণাঙ্গ শুনানি হবে। সময়ের ব্যাপার আছে, কিন্তু অ্যাজ ইট স্ট্যান্ড নির্বাচনের কার্যক্রম কিন্তু স্থগিত হয়নি, নির্বাচনের কার্যক্রম কিন্তু চলছে। নির্বাচনের কার্যক্রম স্থগিত এখানে করা কোনোভাবে সমীচীন হবে বলে আমি মনে করি না। বুঝতে পারছি, হ্যাঁ। এবং কোনো এবং যেই বিভ্রান্তিগুলো ছড়িয়েছে সেই বিভ্রান্তি হয়তো দূর হবে, কিন্তু যে সীমানা পুনর্নির্ধারণের বিষয় সেটা কি নিষ্পত্তি হয়েছে? না না না, নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের যে বিষয়টি সেটা নিষ্পত্তি হয়নি। সেটি অ্যাপিলেট ডিভিশনে এখনো পেন্ডিং রয়েছে। এবং ওইটার জন্য আমরা অপেক্ষা করছি, ওইটার ফলাফলের জন্য। কিন্তু নির্বাচনী যে প্রক্রিয়া আমি এবং যেটা বলতে আপনাদের চাচ্ছিলাম আধা মিনিটে আমি বলি, জি আসলে আমাদের দেশের জনগণ তো দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। 3টা নির্বাচনে তারা ভোট দিতে পারেনি। আমি নিজেও আমার জীবনে কোনোদিন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারিনি। জি তো এখন আপনার পরিস্থিতি যেটাই হোক, যদি হাইকোর্ট থেকে একেবারে নির্বাচনী প্রক্রিয়া বন্ধ না করেন, জি সেক্ষেত্রে ইলেকশন কমিশনের আমি মনে করি না কোনো মোরাল রাইট আছে যে ভোট কোনো একটা কেন্দ্রে কোনো একটা আসনের এটা স্থগিত করে এটা জনগণের সাথে প্রতারণা শামিল হবে। কারণ এই সরকারকে যে 3টা ম্যান্ডেট দেওয়া হয়েছিল তার অন্যতম একটা ম্যান্ডেট ছিল নির্বাচন। জনগণকে যে কোনো ফর্মে আপনি যদি ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করেন, এটা আমি মনে করি যে এটা এই গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশনের যে ম্যান্ডেটটা দেওয়া হয়েছে তার এখতিয়ার বহির্ভূত। ব্যারিস্টার নাজিব, আপনি খুব চমৎকার করে আপনার নির্বাচনী এলাকা এবং সীমানা পুনর্নির্ধারণ, ইসির ভূমিকা, আইনগত জটিলতা খুব চমৎকার করে ব্যাখ্যা করলেন। কিন্তু এ সমস্ত বিষয়ের ছাপিয়ে আমরা দেখতে পাচ্ছি গেল 3 সপ্তাহের বেশি সময় ধরে একটু শক্তভাবে জামাত ইসলামের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, অব্যবস্থাপনা রয়েছে এবং একটি দলের দিকে প্রশাসন হেলে রয়েছে। এমনকি আপনাদের দিক থেকে আসলে দলীয় ট্যাগ দিয়ে বিভিন্ন এসপি যারা আছেন তাদের বদলির জন্য আপনারা আবেদনও করেছেন বা সেই আহ্বানও জানিয়েছেন। একটু বলবেন আসলে কোথায় কোন ধরনের গলদ আপনাদের চোখে পড়ছে, যে কারণে ঠিক 1 মাস আগে এক তো পরিবর্তনের একটা দাবি আপনাদের দিক থেকে আসছে? ধন্যবাদ আপনাকে। কয়েকটি বিষয় আমরা বলছি। প্রথমত হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা আমরা একটা উন্নতি আশা করেছিলাম, দৃশ্যমান উন্নতি কিন্তু হয়নি। জি আপনি দেখেন হাদি হত্যাকাণ্ডের বিষয়টি অনেকদিন হয়ে গেল, দায় সারা গোছের একটি আমরা চার্জশিট দেখলাম, কিন্তু এটার কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এবং গতকালকে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে হত্যা করা হয়েছে প্রকাশ্য রাস্তার মধ্যে রাত্রেবেলা। সিসিটিভি ক্যামেরায় আমরা দেখলাম সেই লোমহর্ষক যে পালানোর দৃশ্যটা দেখছি। এটাতে কিন্তু জনমনে একটা ভীতির সঞ্চার করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ কিন্তু অবাধে, এবং অস্ত্র উদ্ধারের বিষয়টাও আছে, অস্ত্র উদ্ধারের ব্যাপারে কিন্তু সেভাবে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখছি না আমরা। অনেক জনমনে ভীতি রয়েছে যে যদি এভাবে অস্ত্র উদ্ধার না হয়, এ ধরনের খুন খারাপি চলতে থাকে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে থাকে, তাহলে অবাধে এবং নিরাপত্তার সাথে জনগণ ভোট কেন্দ্রে যেতে উৎসাহী হবে কিনা, এটা একটা বিষয় রয়েছে। এবং আমরা দেখলাম আমাদের সাথে যে গভর্নমেন্টের কথা হয়েছিল, রাজনৈতিক অন্যান্য দলগুলোর সাথেও কথা হয়েছিল, জি ডিসি, এসপি, ডিসিরা তো নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন, হ্যাঁ তাদের বদলিটা হবে সবটাই লটারির মাধ্যমে। কিন্তু প্রথমেই কিন্তু আমরা দেখলাম যে 16 জন ডিসিকে বদলি করা হলো, তাদেরকে লটারির মাধ্যমে বদলি করা হলো না। তৎপরবর্তীতে সমস্ত ডিসিদের অ্যাপয়েন্টমেন্ট বদলিগুলো যেগুলো হয়েছে, কোনোটাতে কিন্তু আপনার ডিসিদেরকে লটারির মাধ্যমে বদলি করা হয়নি, এসপিদেরকে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে। এটা ঠিক, এক্ষেত্রে গভর্নমেন্ট তার কথা রেখেছেন। কিন্তু ডিসিদেরকে যাদেরকে দেখলাম আমরা যে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, তারা এই মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে একটি দলকে অনৈতিকভাবে সুবিধা দিলেন, এবং আমাদের প্রার্থী যারা আছেন তাদেরকে সিলি কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল করেছে। আমি 7 জন যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের মামলাগুলো আমি দেখেছি।
আমার কাছে মনে হয়েছে যে ইসি এখানে ইসি না, আপনার রিটার্নিং কর্মকর্তারা ডিসিরা তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন এখানে। আমার কলিগ, আমাদের দলের নেতা হামিদুর রহমান আজাদ, তাকে ট্রাইব্যুনাল, সেই ফ্যাসিবাদী ট্রাইব্যুনাল তাকে আদালত অবমাননার দায়ে 3 মাসের সাজা দিয়েছিল 10 বছর আগে। তাকে সেই গ্রাউন্ডে বলা হয়েছে আরপিওর সাথে সাংঘর্ষিক হয়, আরপিওতে বিধিমালা অনুযায়ী তাকে তার মনোনয়নপত্র বাতিল করা হলো। আরপিওতে কি বলা হয়েছে? আরপিওতে বলা হয়েছে 2 বছরের সাজার কথা, আর বলা হয়েছে ট্রাইব্যুনালের সাজার কথা। ট্রাইব্যুনালের যেই সাজার কথা বলা হয়েছে সেটা হলো চার্জশিট হয়ে যদি ট্রায়ালের আচ্ছা, মাধ্যমে আমি সাজা। আমি আসলে মোটা থেকে আপনি শুরুর দিকে যে পয়েন্টগুলো বলেছেন সেগুলো সবটাই তো আমরা শুনলাম। এটা নিয়ে আমি একটা বিরতির পর ফিরে এসে শুরুতেই আজিজ বাড়ি হেলাল আপনার কাছে এবং ডক্টর আমানুল্লাহ আপনারও মন্তব্য জানার চেষ্টা করব যে একটা জাতীয় নির্বাচনের আগে আমরা পরিস্থিতি যতটা উত্তপ্ত হতে দেখি অতীত ইতিহাসে, এবার আসলে এত বছর পরে একটা নির্বাচন হতে যাচ্ছে যেখানে সব দলের একটা অংশগ্রহণ আছে।